বিভিন্ন জায়গায় ভরাটের জন্য, জায়গা ভরাটের জন্য, জায়গা সমান করার জন্য। ওকে স্যার রাস্তা দেওয়ার জন্য, স্যার কাজ বানায়, রাস্তা নিচে পিচের নিচে দেওয়ার জন্য স্যার। হ্যাঁ কাজ বানাই। ওকে অনেক কিছুই বললা তোমরা, ঠিক আছে দেখি সেগুলাই আছে। দেখো প্রথমটা হচ্ছে যে কংক্রিটের উপাদান হিসেবে, এরপর হচ্ছে ব্রিক তৈরিতে লাগে, এটা হয়তো তোমরা জানতে না। ব্রিক তৈরিতে দেখবা বালু লাগে, ব্রিক হাতে নিলে দেখবে একটু চিকচিক করে, মনে হয় যে বালু আছে। তারপরে পেইন্টের সাথে মিক্স করে রাস্তায় দেওয়া হয়, দেখবা মাঝে মাঝে রাস্তার যে সাইন গুলো থাকে বিভিন্ন, সেখানে পেইন্টের সাথে মিক্স করে দেওয়া হয়। আর তোমরা যে জায়গা ভরাটের কথা বললা, বা জায়গা উঁচু নিচু সমান করা বা উঁচু নিচু করা, বা নিজের মতো করে জায়গাটা নেওয়া, জায়গাটা করে নেওয়া, সেটাকে ল্যান্ডস্কেপিং আমরা বলতেছি এখানে। গ্লাস ম্যানুফ্যাকচারিং। তারপরে ফ্লাডের হচ্ছে, যদি ফ্লাড থেকে রক্ষা করতে চাই তাহলে আমরা স্যান্ড ব্যাগ হিসাবে ইউজ করি, গত ক্লাসে বলছিলাম। রেল রোড ইউজ করতে পারো, প্লাস্টিং মোটর ইউজ করতে পারো। আর একটা জিনিস হচ্ছে সেটা যে গ্রামের দিকে ইটের রাস্তায় তোমরা দেখছো শুধু ইটের রাস্তা, ধরো আস্তে আস্তে ইট হচ্ছে একটা একটার সাথে কানেক্ট করে হচ্ছে ইটের রাস্তা বানাচ্ছে, সেখানে একটা ইট আরেকটা ইটের সাথে কিভাবে কানেক্ট করবে? স্যার মাঝে বালু দেওয়া হয়েছে ইটের দুইটার মাঝে। স্যার মর্টার ইউজ করে দুইটা ইটের ভিতরে। না মর্টার ইউজ করতে দেখছো শিওর? না স্যার বালু ইউজ মর্টার তো ব্যবহার হয় না সম্ভবত। হ্যাঁ মর্টার কিন্তু বালু ব্যবহার ইউজ করে, হয় না। শুধু বালু ইউজ করে। আচ্ছা মর্টার ইউজ করলে ভালো হইতো না? মানে ওই যে স্যার মোটা না স্যার বালু দেয় স্যার। মর্টার ইউজ করলে ভালো হইতো না? সমস্যা কি? আরো স্ট্যান্ড ভালো আসতো না? স্যার না ওটা স্যার বেশি স্যার খরচ অনেক বেশি পড়ে কিন্তু। স্যার ওকে, গাড়ির লোড খরচের একটা নিতে পারতো না মনে হয়। ব্যাপার আছে, খরচ অনেক বেশি পড়তো। আর সহজে ভেঙে যেত, গাড়ির লোড নিতে পারতো না। হ্যাঁ এটা তখন একটা রিজিডের মতো আচরণ করতো। হ্যাঁ রিজিডের মতো আচরণ মানে কি, কোনো নড়াচড়া করতে পারতেছে না, সব দিকে তাকে ধইরা ধরো হচ্ছে চাপ দিচ্ছে, তখন হচ্ছে কি হবে, সে ক্র্যাক করে যাবে। আর তাকে যদি একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় গাড়ির চাকার সাথে সাথে, সে একটু যদি মুভমেন্ট করার সুযোগ পায় তখন আর ক্র্যাকটা করবে না। তো এই কারণে, বাট আবার যদি বেশি মুভমেন্ট করে সেক্ষেত্রে আবার ক্র্যাক করে যাবে, বা তুমি গাড়ি ঠিক মতো চালাইতে পারবে না। অনেক রাস্তায় দেখবা যে ইটের রাস্তা যদি অনেক দিন পরে 2 বছর 3 বছর পরে দেখবা যে দুই ইটের মাঝখানে যে বালুটা দেওয়া হয় সেটা দেখা যাচ্ছে না। তখন কি হয়, বা যদি ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন দেখবা যে রাস্তা দিয়ে যদি তুমি বাইক চালিয়ে নিয়ে যাও তাহলে দেখবা যে শব্দ হচ্ছে, ইটগুলা তুমি সহজে খুব দ্রুত চালাইতে পারতেছো না বাইক, প্লাস হচ্ছে তুমি ইটগুলা ভেঙে যাবে আস্তে আস্তে একটা একটার সাথে মানে টাক খেয়ে। তো এখন সেক্ষেত্রে কি করা হয়, দুই দিকের মাঝখানে বালু দেওয়া হয় যাতে ভাইব্রেশনটা অ্যাবজর্ব করা যায়, আর একদম রিজিডও হয়ে যায় না, আবার একদম ফ্লেক্সিবলও হয়ে যায় না। তো এই জিনিসটার কাজে আমরা স্যান্ড ইউজ করতে পারি, যেটাকে আমরা ব্রিক সোলিং বলে থাকি। জাস্ট হচ্ছে বালু দিয়ে ভরাট করা দুই ইটের মাঝখানে, সেটাকে আমরা বলতেছি ব্রিক সোলিং। ব্রিক সোলিং গ্যাপ এরিয়া ফিল আপ করার জন্য ব্রিক সোলিং ইউজ করি। ওকে এবার আসি হচ্ছে রেল রোডটা নিয়ে একটু বললেন স্যার, রেল রোডে কোথায় ইউজ হয়? রেল রোডে ওই যে ইসের সাথে তোমার ইউজ হতে পারে হয়তো, কি বলে যে অনেক সময় দেখবা এগ্রিগেটের সাথে ফাইন এগ্রিগেট হিসাবে ইউজ করে হয়তো, কম কম ক্ষেত্রে, অল্প অল্প কিছু ক্ষেত্রে, বাট অত বেশি ইউজ হয় না মনে হয়। আর একটা হতে পারে যে কনক্রিটের ইদানিং স্লিপার বানানো হচ্ছে, সেক্ষেত্রে সেখানে ইউজ হচ্ছে কনক্রিটের স্লিপার। দেখছো তোমরা? ঢাকা শহরে তো আছে দেখলাম। জি স্যার। আগে তো কাঠের, এটাকে স্লিপার বলে নাকি ভুলে গেলাম, স্লিপার বলে না মনে হয়, ওটা কি অন্য একটা জিনিস বলে, স্লিপার বলে মনে হয়, রেল ভুলে গেছে আসলে, তোমরা হয়তো সামনে পড়বা, সামনের সেমিস্টার গুলো আসবে তোমাদের, আমি ভুলে গেছি। তো আগে যেখানে কাঠের একটা তক্তা ইউজ করতো সেখানে দেখবা এখন কনক্রিটের ইউজ করতেছে। ওকে আমরা কি কি প্রপার্টি চাই, আমাদের স্যাম্পটা কিরকম হওয়া উচিত? কিরকম হওয়া উচিত, আমরা চাই যে এটা নিষ্ক্রিয় হোক, মানে কোনো এর ভিতরে রিয়াকশন না করুক। এরপরে হচ্ছে সেটা শার্প হোক এবং অ্যাঙ্গুলার হোক, তাহলে আমাদের ফ্রিকশনটা ভালো কাজ করবে। বাট কোনো লবণ থাকুক এটা আমরা চাই না, গত ক্লাসে তোমরা চিন্তা বলছিলা যে স্যার লবণ থাকলে অসুবিধা। তো হাইগ্রোস্কোপিক কথাটা মানে হচ্ছে যে লবণটা পানি শোষণ করে, সেই লবণটা তো অবশ্যই থাকা যাবে না। তারপরে হচ্ছে ক্লে এবং সিল্ট বা কাদা সিল্ট এগুলো থাকা যাবে না, এবং কোনো জৈব পদার্থ বা পচা পাতা বা পচা অন্য যে কোনো জিনিস থাকা যাবে না, যেটা পচতে পারে সামনে গিয়ে। তো অর্গানিক ম্যাটার সেটা ফ্রি হতে হবে, এটা থাকা যাবে না। তাহলে এটা যেহেতু থাকা যাবে না, তাহলে আমাকে বালু কেনার আগে এই জিনিসগুলো টেস্ট করে নিতে হবে যে এই জিনিসগুলা যেটা থাকা যাবে না সেটা কতটুকু পরিমাণে আছে, বা একদমই নাই নাকি আছে, আমি কি কিনতে পারবো, আমার জন্য ভালো হবে না খারাপ হবে।
তাহলে কি কি টেস্ট করতে পারি আমরা, যেহেতু বলছি সিল কেলে থাকা যাবে না, তাহলে আমার সিল কেলে টেস্ট করতে হবে। যদি বলছি যে সল্ট থাকা যাবে না, সল্ট টেস্ট করতে হবে। বলছি অর্গানিক ম্যাটার থাকা যাবে না, অর্গানিক ম্যাটার টেস্ট করতে হবে আছে না নাকি নাই বা কতটুকু আছে। আচ্ছা, সিল্ট কেলে কিভাবে আমরা টেস্ট করতে পারি? খুব সহজ। সিল্ট কেলে টেস্ট করার জন্য আমরা হচ্ছে এটাকে পানির সাথে মিক্স করব। পানির সাথে মিক্স করলে সবচেয়ে পরে সেটেল করবে কি? পানির সাথে মিক্স করলাম, Clay, আর sir. সবচেয়ে পরে Clay সেটেল, সবার পরে সেটা হ্যাঁ সিল্ট কেলে সবচেয়ে পরে সেটেল করবে। তার মানে ধরো আমি মিক্স করলাম, সাথে সাথে 1-2 মিনিট পরে বালুটা নিচে পড়ে গেল, যেহেতু বালুটা ভারী, আর সিল্ট কেলেটা পানির সাথে মিক্স অবস্থায় আছে। তাহলে পানিটা যদি এবার ফালাই দিই, তাহলে কি সিল্ট কেলের পরিমাণ কমলো না কমলো না? স্যার কমলো। কমলো। তাহলে তার ওজন কি কমবে না কমবে না? আমি যদি আগে কাদা সহ ওজন নিই আর তারপরে কাদা ছাড়া যদি ওজন নিই, তাহলে কি মাঝখানে আমি বের করতে পারবো বিয়োগ দিয়ে যে তার কয় পার্সেন্ট ওয়েট লস হয়েছে এই যে ধোয়ার ফলে বা ওয়াশ করার ফলে। হ্যাঁ, যেটা লস হয়েছে সেটাই কি তার সিল্ট কেলের পরিমাণ আমরা বলতে পারি। তো এইভাবে করে আমরা সিল্ট কেলের পরিমাণটা বের করি। আর সল্টের পরিমাণটা কিভাবে বের করি? সল্ট একই রকম ভাবে আমরা পানির সাথে বালুটাকে মিক্স করব। তো যদি কোনো সলুবল সল্ট থাকে তাহলে সেটা পানির সাথে মিক্স হয়ে যাবে আর বালুটা নিচে পড়ে যাবে। তো আমি পানিটাকে নিয়ে এবার টেস্ট করব, পানিটার ভিতরে দেখবো লবণ আছে নাকি। যদি পানির ভিতরে লবণ থাকে তার মানে বালুর ভিতরেও লবণ ছিল। সেটাকে আমরা বলতেছি হচ্ছে টেস্ট ফর সল্ট। ওকে, এবার আসি অর্গানিক ম্যাটার কিভাবে টেস্ট করব। অর্গানিক ম্যাটার টেস্ট করার জন্য আমাকে একটা স্পেসিফিক সলিউশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে 3% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, যেটার সাথে স্যান্ড মিক্স করব। এরপরে সেটাকে বোতলবন্দি করে 24 ঘন্টা রেখে দিব। এরপরে মাঝে মাঝে এটাকে একটু ঝাঁকানি দিব। তারপরে আমি এর কালারটা দেখব যে মিক্স করার পরে কালারটা কিরকম হলো। যদি কালারটা দেখি যে ব্রাউন কালার হয়েছে, তাহলে বুঝবো অর্গানিক ম্যাটার আছে। যদি কালারটা পরিষ্কার থাকে তার মানে অর্গানিক ম্যাটার নাই। যত বেশি ডার্ক কালার হবে তত বেশি হচ্ছে বুঝবো যে অর্গানিক ম্যাটার প্রেজেন্ট আছে। আমি এখানে যা বললাম এখানে হচ্ছে জাস্ট সংক্ষিপ্ত তোমাদের কিছু আইডিয়া দেওয়া, বাট তোমাদের এই জিনিসগুলো কিভাবে করতে হবে আমি বলছি যে বই থেকে দেখে এই টপিকে কি কি আছে বইতে অতটুকু পড়ে নিবা। আর তবে বিস্তারিত আরো যদি তোমাদেরকে ল্যাবে হয়তো করানো হতে পারে বা জানি না, মনে হয় এই টেস্টগুলো করানো হয় না, বাট পরবর্তীতে যখন প্রফেশনাল লাইফে যাবা তখন হয়তো আরো জিনিস এটার সাথে অ্যাড আছে। এখানে জাস্ট সংক্ষেপে বলা, আসলে কিন্তু জিনিসটা এতটুকু না। সেখানে সিল কেলে কিভাবে তোমাদের টেস্ট করা হবে, যেমন আমি যদি বলি তোমাদের নাভিন স্যার থিওরিতে সিমেন্টের একটা টেস্ট বলছে যে এইভাবে আমরা টেস্ট করি, সে হয়তো 5 মিনিটে 10 মিনিটে বলছে টেস্টটা, বাট ল্যাবে গিয়ে তোমাদের কি 5-10 মিনিটে পড়ানো হয়ে গেছে সব থিওরি, না আরো অনেক কিছু জানতে পারছো ল্যাবে গিয়ে? যে সেখানে কিভাবে ওয়েট করবা, সেভাবে কত ডেসিমালে রাউন্ডিং করবা, কয়টা স্পেসিমেন বানাবা, কয়টা স্যাম্পল নিবা, কিভাবে লোড দিবা, কয় মিনিট ধরে লোড দিবা, অনেক কিছু শিখাইছে তাই না? কিভাবে গ্রাফ আঁকবা নাকি, এই জিনিসগুলো কিন্তু থিওরিতে শিখায় না। তেমনি তোমরা যদি মনে করো যে এখানে যে টপিক শেখানো হচ্ছে মনে হয় এতটুকু পড়লেই হবে, এতটুকু পড়লে হয়তো পরীক্ষার জন্য বা বইয়ে যতটুকু আছে ততটুকু পড়লে হয়তো পরীক্ষার জন্য হয়ে যাবে, কিন্তু প্রফেশনাল লাইফে গেলে আরো অনেক কিছু জানতে হবে। পড়াশোনার কিন্তু শেষ নাই। প্রফেশনাল লাইফে গেলেও তোমাকে তখন আবার ভালো করে দেখতে হবে যে কোড কিভাবে বলছে। কোড মানে কি? রেগুলারিটি অথরিটি। যেমন যদি বলি বিএসটিআই একটা অথরিটি, তেমনি আমাদের কম্পিউটার জন্য অথরিটি আছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং বোর্ড। হ্যাঁ, তারা কি বলছে, কিভাবে টেস্ট করতে বলছে, সেভাবে টেস্ট করতে হবে। আমি জাস্ট এখানে সংক্ষিপ্ত জাস্ট তোমাদেরকে একটা থিওরিটিক্যাল নলেজ দিয়ে দিলাম। ওকে, তো স্যান্ডের সাবস্টিটিউট হিসেবে কি করতে পারে? সাবস্টিটিউট মানে কি? অল্টারনেটিভ হিসেবে কি কি ইউজ করতে পারে? একটা হচ্ছে পাথরকুচি আর একটা হচ্ছে সুরকি। তাহলে সুরকি কোনটাকে বলতেছি? যে যদি আমরা খোয়া বানাইতে যাই ইট থেকে, খোয়া বানানোর সময় দেখবা ছোট ছোট আরো কিছু ইটের গুঁড়া তৈরি হচ্ছে, সেটাকে আমরা বাণিজ্যিকভাবে সুরকি বলি। বাট এই সুরকি বলার ক্ষেত্রে একটা সাইজ মেনটেন করতে হবে, যে আমি কোন সাইজগুলাকে সুরকি বলবো। যে সাইজগুলা নাম্বার 8 সিট দ্বারা পাস করে যাবে, তার মানে নাম্বার 8 এর ওপেনিং এর চেয়ে ছোট হবে না বড় হবে? ছোট হবে স্যার। ছোট হবে। সেই সাইজগুলাকে আমি সুরকি বলতে পারবো। তো সেইটাকে আমরা সুরকি বললাম। ওকে, নরমালি এটা ইট তৈরির সময়ও হয়ে থাকে, আবার এরকমও হতে পারে যে তোমার ইটের ভাটায় ইট
তৈরি করলা, ইটের ভাটি ইট তৈরি করতে গেলে সব ইটই ভালো হবে না, কোনো কোনো ইট দেখবা ভালো মতো পোড়া হয় না, আন্ডারগ্রাউন্ড ব্রিক হয়েছে, তো সেই ইটটাকে আমরা নর্মালি অ্যাভয়েড করি আমাদের কংক্রিট ইউজ করার ক্ষেত্রে। তাহলে সেই ইটটাকে ফালাই দিব না, ফালাই দিব না, আমরা সেটাকে তখন হচ্ছে গ্রাইন্ড করে আমরা সুরকি হিসাবে ইউজ করব। তো সুরকিটা যেহেতু ইট থেকে তৈরি, ইট যেহেতু মাটি থেকে তৈরি, তাহলে এটা কি করবে, এয়ার এবং হিউমিডিটি সে অ্যাবজর্ব করতে পারে। তো এয়ার এবং হিউমিডিটিতে সে আস্তে আস্তে এটা ডিসইন্টিগ্রেট বা ক্ষয় হয়ে যাবে একটা সময়। নরমালি এটা কোথায় ইউজ হয়, লাইম স্যার ওয়াটার। এখানে মাটিতে কি লবণ থাকে বলে হিউমিডিটিতে ইয়া হয় এই জন্য? না, এছাড়াও মাটির তো একটা নরমাল বৈশিষ্ট্যই আছে যে মাটি যত লবণ তো পানি শোষণ করে, তেমনি মাটিও পানি শোষণ করে, এয়ার হিউমিডিটি এটা অ্যাবজর্ব করে, সেই হিসাবে। আচ্ছা, আর সুরকি আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? তোমরা জানো যে সিমেন্ট আবিষ্কার হওয়ার আগে আমরা চুনকে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতাম। তো যদি সেই চুনকে বলা হচ্ছে লাইম, তো লাইম মর্টার বা লাইম কংক্রিটে আমরা সুরকি ইউজ করতে পারি। এবার আসি স্টোন স্ক্রিনিং কোনটা, যেটা হচ্ছে বড় একটা পাথর, অনেক বড় একটা পাথর ধরো, সেটাকে ভেঙে আমরা পাথরের টুকরা বানাবো। সেই টুকরা বানানোর সময় শুধু পাথরের টুকরা বা স্টোন চিপস তৈরি হয় না, তার সাথে সাথে আরো ছোট ছোট অনেক আহ পাথরের কুচি তৈরি হয়, সেই পাথরের কুচিটাকে আমরা বলতেছি স্টোন স্ক্রিনিং। আর তোমাদের কাছে কি মনে হয় কোনটা ডিস্টেন্স বেশি হবে, সুরকি নাকি স্টোন স্টোন স্ক্রিনিং? স্টোনে স্যার। হ্যাঁ, এটা বুঝতে পারছো, ওকে। এবার আসি বাল্কিং অফ স্যান্ড। বাল্কিং অফ স্যান্ড মানে কি? বাল্কিং অফ স্যান্ড মানে হচ্ছে বাল্কিং মানে হচ্ছে ফুলে যাওয়া, মানে স্যান্ড ফুলে যায় সেটা। তো আমি যদি একটা উদাহরণ বলি, যে অনেক সময় তোমরা দেখবা যে মাটি ভরাট করার জন্য আমরা পানির সাথে মিক্স করা অবস্থায় বালু এনে আমরা হচ্ছে ইসে ফালাই, মানে যেখানে আমি ভরাট করতে চাই সেখানে ফালাই। তো সেখানে প্রথম দিন যে হাইটে বালুটা ছিল, 1 বছর পরে কি সেই হাইটে বালুটা থাকে? না স্যার। থাকে না। কেন থাকে না, এটা কোশ্চেন। 1 বছর পরে কেন বালুর স্যার হাইটটা পানিতে কমে ধুয়ে যায়? হ্যাঁ, বলো আবার একটু বলো। বৃষ্টি পানি টানি থাকে তো সেটার জন্য চলে যায়। আচ্ছা, খেলা দেখতেছো কে? আতার আলী খানের কথা কথা শুনতেছি। আচ্ছা, ওকে, তো এদিকে মনোযোগ দাও। সেটা হচ্ছে যে তোমরাই বললা কি হবে, কি জানো, এটা কমবে কি জানো, আবার বলো একটু, হাইটটা কেন কমে যাবে? কি যেন বলছিলা, বলো আবার। বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে যাবে যেন। না, বৃষ্টি পানি ধরো বৃষ্টি হয় নাই, তো 1 বছরে ধরো কোনো বৃষ্টি হয় নাই, তাহলে কি কমবে না? যেটা অবস্থান আছে সেই অবস্থায় থাকবে। যেগুলো স্যার উপরে থাকে যেগুলো সেগুলো স্যার বাতাসে ভেসে যাবে বা ছড়াই পড়বে চারদিকে এরকম। না, সেটাও হবে না, ধরো কোনোভাবেই একদম স্যার রাখা পানি আছে। স্যার স্যার মাটির সাথে মিশে কিছু নষ্ট হয়ে যাবে। না, সেটা তো ওখানেই থাকবে, সেটা তো অন্য জায়গায় যাবে না। কোশ্চেন হচ্ছে যে প্রথম দিন তুমি পানির মাধ্যমে দেখবা, নরমালি কিন্তু বালু নিয়ে আসে না, বালুকে পাইপের মধ্যে দিয়ে নিয়ে আসে। কিভাবে পাইপের মধ্যে দিয়ে নিয়ে আসে? পানিতে, পানির সাথে মিক্স করে বালুটাকে নিয়ে আসে সাইডে, স্যার তাহলে পানি খরচটা কম প্রবাহিত পড়ে। করে। তাহলে আমি বলছি প্রথম দিন যদি হাইট যে উচ্চতায় থাকবে বালুর ঢিবিটা, সেই উচ্চতায় কি 1 বছর বা 6 মাস পরে সেই একই উচ্চতায় থাকবে না? তোমরা বলছো না, কেন না? আবার একটু যদি বলো। স্যার বালুগুলো স্যার নিচে পড়ে যাবে স্যার পাতন প্রক্রিয়ার মাধ্যমে স্যার, আর পানি উপরে চলে আসবে। না, পানি তো আসলে কখনো উপরে আসে না, দেখছো, খেয়াল করছো? পানিটা এভাপোরেট হয়ে যাবে। পানি এভাপোরেট হয়ে যাবে কিছুটা হয়তো, ওকে, কিন্তু পানি উপরে জমা হয় না। পানি কোথায়? মাটিতে পানি জমা হলে আলটিমেটলি পানিটা কোথায় যায়? নিচে যায়, তাই না? মাটিতে উপরে যায় না, তাই না? মাটিতে তো ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে পানিটা হচ্ছে কোথায় যায়? নিচে চলে যায়। আচ্ছা, তো আমি যদি একটু খেয়াল করি, ধরো হচ্ছে নীল কালারটা হচ্ছে বালু, লাল কালারটা হচ্ছে তার বাইরের সারফেসে পানি আছে। তো প্রথম দিন যখন আনলা তখন কি পানি সহ বালুটা নিয়ে আসলা, তো বালুর গায়ে পানি লেগেছিল, তাহলে কি ভলিউমটা বাড়বে না কমবে, কি মনে হয় তোমাদের কাছে তখন? স্যার বাড়বে। স্যার বাড়বে। পারবে। যখন 1 দিন 2 দিন বা 1 মাস পরে এই পানিটা তো আর সে রাখতে পারবে না, সেটা হয় এভাপোরেট হয়ে যাবে, বা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ পানি হচ্ছে কি হয়ে যাবে, পাস করে মাটির নিচে চলে যাবে। তাহলে কি এবার ভলিউমটা কমবে না বাড়বে? স্যার ভলিউম কমবে। ভলিউম কমবে। আচ্ছা, তো এটাই হচ্ছে আসলে
বাল্কিং অফ স্যান্ড। তাহলে কি কারণে পানি এটার ভলিউমটা বেড়ে গেল? স্যান্ডের ভলিউমটা বেড়ে গেল কেন? কারণ পানি দেওয়ার ফলে। যেমন তুমি এখানে যদি গ্রাফ দেখো, গ্রাফে বুঝতে পারবা, এদিকে আমি এক্সিস বরাবর দিলাম পানি, পানির পরিমাণ কয় পার্সেন্ট পানি মিশাইলাম, আর এদিকে এক্সিস বরাবর দিলাম ধরো ভলিউম। তো কোনো কারণে ধরো এখানে প্রথম ভলিউমটা ছিল, আমি প্রথম যেদিন হচ্ছে আনলাম বালুটা, তার ভলিউমটা ছিল 100। যখন তাকে পানি মিক্স করব বা পানি ঢালবো ওই স্তূপের মধ্যে, তখন কি তার ভলিউম বাড়বে না কমবে? কি মনে হয় পানি অ্যাড করলে? স্যার বাড়বে। ভলিউম বাড়বে। বাড়বে। তাহলে দেখো যখন 5% ভলিউম যদি পানি মিশাই, তাহলে দেখো এখানে ভলিউমটা আরো 10 বেড়ে যাচ্ছে বা 15 বেড়ে যাচ্ছে। বাট আরেকটু যদি বেশি পানি বাড়াও তাহলে আরেকটু বাড়তেছে। বাট এমন একটা পর্যায়ে আসবে যখন তুমি এর চেয়ে যদি বেশি পানি দাও, তখন কি হবে? ধরো এখানে তুমি অনেক বেশি, এর চেয়ে বেশি পানি দিলা, তাহলে এটা কি তার গায়ে লেগে থাকতে পারবে না নিচে পড়ে যাবে? স্যার নিচে পড়ে যাবে। কেন নিচে পড়ে যাবে? কারণ সারফেস টেনশন আর কাজ করতেছে না। সারফেস টেনশন যতটুকু পানি আটকে রাখতে পারে তার চেয়ে বেশি পানি হয়তো চলে আসছে। যেমন তুমি যদি চিন্তা করো উজু করো বা গোসল করো, তখন কি হয়? পানিটা গায়ের ভিতরে দাও, সব পানি, বেশিরভাগ পানি পড়ে যায়, কিছু পানি হচ্ছে গায়ে লেগে থাকে। কারণ কি? অতটুকুই পানি সারফেস টেনশনে ধরে রাখার ক্ষমতা আছে, বাকি পানিটা তার ধরে রাখার ক্ষমতা নাই। ঠিক তেমনি ভাবে তুমি যদি একটা নির্দিষ্ট পয়েন্টের চেয়ে বেশি পানি দাও, তখন কি হবে? পানিটা নিচে পড়ে যাবে। পানিটা যদি নিচে পড়ে যায়, তখন ভলিউম কি কমতে থাকবে না বাড়তে থাকবে? কমতে থাকবে। তাহলে দেখো আস্তে আস্তে আবার ভলিউমটা কমতেছে। এখন আমার তোমাদের কাছে একটা কোশ্চেন, দেখি তোমরা যেহেতু বললা কুইজে তোমরা ভালো করো নাই বা ভালো করতে চাও, তাহলে এখন একটা কুইজে আমি 1 মার্ক দিব। কে বলতে পারবা দেখি? যে এখানে তুমি দেখতে পাচ্ছ ফাইন স্যান্ড সবচেয়ে বেশি ফুলে যাচ্ছে, মিডিয়াম স্যান্ড একটু কম ফুলতেছে, কোর্স স্যান্ড একদম কম ফুলতেছে। এর কারণ কি? কে বলতে পারবে? তাকে কুইজে 1 মার্ক আমি বেশি দিব। সারফেস এরিয়ার জন্য। সারফেস এরিয়ার জন্য একটু বিস্তারিত বলতে হবে। স্যার স্যার প্রত্যেকটা সারফেস এরিয়ার জন্য স্যার পানি যে স্যার বলছে সেই বলুন। অ্যাড হচ্ছে। প্রথমে কে বলছো? প্রথম অ্যানসারটা কে দিছো? আমি হ্যাঁ তুমি বলছিলাম বলো। স্যার এখানে সারফেস এরিয়া বেশি, কারণ ওখানে কেন ফাইন ফাইন হলে স্যান্ডে কি ক্ষুদ্র সারফেস ক্ষুদ্র, এরিয়া বেশি হবে? স্যার ওটা অনেক ক্ষুদ্র হয়, সেজন্য ওটার আমি ধরে এক বালতি আছে ফাইন স্যান্ড আছে, এক বালতি হচ্ছে মিডিয়াম স্যান্ড আছে, এক বালতি হচ্ছে কোর্স স্যান্ড আছে, সবচেয়ে বেশি ফুলবে এই ছবি দেখে মনে হচ্ছে ফাইন স্যান্ড। কেন? এটা বুঝাই দিতে হবে। আর একটু বিস্তারিত বলতে হবে, তাহলেই হবে। বলো 11 তুমি পারবা? স্যার একটু ফাইন বিস্তারিত স্যান্ড বলো। গুলো তোমাদের টাইম শেষ হয়ে গেছে মনে হয়। কি 11 পারবা না তুমি, না আরেকজনকে সুযোগ দিবা? পারবো না স্যার। ওকে বলো, আরেকজন রোল নাম্বার 40 বলো। স্যার এখানে ভলিউম তো সেম থাকছে, কিন্তু আমাদের পার্টিকেল গুলো হচ্ছে ছোট ছোট ছোট। এই জন্য স্যার পার্টিকেল যত ছোট হবে তত স্যার সারফেস এরিয়াটা আমাদের বেশি আসতেছে। তো পার্টিকেল বেশি হচ্ছে দেখে আমরা স্যার পানিটা স্যার বেশি অ্যাবজর্ব করতে পারবে দেখে ফুলে যাবে স্যার। আচ্ছা সারফেস এরিয়া বেশি, তাতে পানি কেন বেশি ধরতে পারবে? এটা হচ্ছে কথা, এটা বলো। স্যার এটা পৃষ্ঠটানের জন্য স্যার। হ্যাঁ, ফাইন স্যান্ডের তোমাদেরকে আমি প্রথম দিকে বলছিলাম যে সারফেস এরিয়া ফাইন স্যান্ডের বেশি। তো সারফেস এরিয়া যদি বেশি হয়, তাহলে তার সারফেস টেনশনও বেশি হবে। সারফেস টেনশন যদি বেশি হয়, তার পানি অ্যাবজর্ব করার ক্যাপাসিটিও কি বেড়ে যাবে। তার মানে কি? তার ফোলার ক্যাপাসিটিও বেড়ে যাবে। কে বলছো? রোল নাম্বার 40 না? জি স্যার। ওকে ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।